ট্রেনটা যখন তীব্র ঝটাং ঝটাং যান্ত্রিক শব্দ করতে করতে আমডাঙায় থামল, তখন প্রায় মাঝরাত। কাটুয়া জংশনের পরে লাইনে হঠাৎ একটা গরু এসে পড়ায় ট্রেন আটকে ছিল প্রায় 2-2.5 ঘন্টা। রেলকর্মীরা এসে গরুটাকে সরিয়ে আবার সব পরিস্থিতি সামাল দিতে দিতে এত সময় চলে যায়। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরের দিকে যেতে যেতে এই সব কথাই আলোচনা করছিল রবি আর কনক। দুজনেই কলকাতায় একটা জুতোর কারখানায় কাজ করে। প্রত্যেক শনিবার তারা বাড়ি ফেরে, আজও তাই ফিরছে। সে তুই যাই বলিস, অত বড় গরু ট্রেনে ধাক্কা খেলো, ব্যাপারটা খুবই খারাপ। বাপরে, চারিদিকে যা রক্ত, দেখলেও গা শিউরে ওঠে। হ্যাঁ, কথাটা ঠিক। লোকজন যে কেমন তা আমি বুঝি না। অত বড় একটা গরুকে কেউ দুম করে গোয়ালের বাইরে বের করে এত রাতের বেলায়, বল দেখি। গোয়ালে ফেরতই যায়নি হয়তো। নির্ঘাত বেটা বেশি ঘাসের লোভে সন্ধেবেলার দিকে ওই দল থেকে পালিয়ে ট্রেন লাইনে ঘুরছিল। দুজনেরই ছোকরা বয়স, পড়াশোনা হলো না বলে বাড়ি থেকে কাজে কর্মে ঢুকিয়ে দিয়েছিল। সেই থেকেই এই নিয়ম করে যাতায়াত করছে দুজনে। গরু নিয়ে এমন গুরুতর আলোচনা করতে করতে দুজনে এসে দাঁড়ালো স্টেশনের বাইরে। সময়টা শীতের শুরু হলেও এইসব আধা শহর মানে মফস্বল এলাকায় এখনই বেশ গাঢ় কুয়াশার পর্দা জমে আছে চারিদিকে। এই মেরেছে ভাই, রাস্তা যে একেবারে শুনশান। রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি, তাতেই কি অবস্থা রে! শহরে বাস করে কলকাতার বাবু হয়ে গেছিস দেখছি। রাত 12টায় আমডাঙায় তোর দাদু ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? সে তোর কলকাতায় এখন সবে সন্ধে, কিন্তু এখানে তো। থাম দেখি, এবার বাড়ি যাবি কি করে সেটা ভাব। প্রায় 12 মাইল রাস্তা, আমি হেঁটে যাব না। এমনিতেই ট্রেনে আমি তোর অনেক পরে বসার জায়গা পেয়েছিলাম। তবে আর কি, আমার কোলে ওঠো, যত সব। চল ওদিকে দেখি, আলাপনদার দোকানের সামনে অনেক সময় রাতুল ভ্যান নিয়ে মদটদ টেনে বসে থাকে। চল দেখি তো আছে কিনা। রবির কথায় কনক সায় দিয়ে চলল স্টেশনের পাশের ভ্যান স্ট্যান্ডের দিকে। রাতুল লোকটা পাগল ছাগল গোছের, ভ্যান চালায় আর মদ খায়। এত রাতে যদিও ওই রাতুলটাই ভরসা। চারিদিকে কোনো জনমানুষ তো কোন ছাড়, রাস্তায় একটা কুকুরও নেই। দোকানগুলোর ঝাঁপ সব বন্ধ। রাস্তার ওপর ফেরিওয়ালার গাড়িগুলো থমকে আছে। দেখে মনে হয় মন্ত্র বলে সবাই যেন কোথাও অদৃশ্য হয়ে গেছে। কনক আর রবি হাঁটতে হাঁটতে এসে থমকে দাঁড়ালো আলাপনের দোকানের সামনে। অবাক কাণ্ড, এত রাতেও দোকানের ঝাঁপ খোলা। আলাপন তার দোকানে চা আর লটারি দুটোই একসাথে বেচে। এত রাতে এই ব্যাটা দোকান খুলে রেখেছে কেন? স্ক্রু ঢিলে হয়ে গেল নাকি এর? দাঁড়া দেখি। ও আলাপনদা, আলাপনদা, ও আলাপনদা। ওখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছিস কেন? কি বলবি এদিকে এসে বল। ওরা দুজন এগিয়ে যায় দোকানের দিকে। আলাপন নিজের দোকানের মধ্যে বসে গা থেকে কাদা ঝাড়ছে বারবার। দুজন দোকানের সামনে দাঁড়িয়ে আরও অবাক হলো ব্যাপারটা দেখে। আলাপন লোকটা খুবই শৌখিন, কিন্তু এখন যেন তার সারা দেহে কাদা লেগে, আর সে সেই কাদা মোছার চেষ্টা করছে বারবার, কিন্তু কাদা ঝরছে না। এ কি অবস্থা তোমার আলাপনদা? এই এত কাদা তোমার গায়ে, কি ব্যাপার বলো তো? আর এত রাতে দোকান খুলে রেখেছো কেন? কিছু হয়েছে নাকি এখানে? হ্যাঁ, কি হবে? না না, এ আবার কি? এটা কাদা না, এটা অন্য কিছু। তা তোরা এত রাতে এখানে কি ব্যাপার? ট্রেন ফেল করলো, এবার বাড়ি যাব কি করে কে জানে। রাস্তা তো একেবারে গড়ের মাঠ দেখছি, না রিক্সা ভ্যান কিছুই তো চোখে পড়ছে না। আগের সপ্তাহতেও যখন এখান থেকে গেলাম দিব্যি জমজমাট ছিল। এই এক সপ্তাহের মধ্যে কি হলো বলো তো? আলাপন এ কথায় কেমন উদাস ভঙ্গিতে তাকালো বাইরের কুয়াশার দিকে। ডান হাত দিয়ে তখনও সে কাদা ঝাড়ছে বারবার। আর কি হবে? যা হবার তাই হয়েছে। যাকে তোরা হাঁটা দে, জোয়ান মরদ তোরা। এটুকু রাস্তা যেতে এমন কি আর কষ্ট হবে তোদের? যা, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কষ্টও হবে না। বেরিয়ে পড়। এতটা রাস্তা হেঁটে যেতে হবে? বাপরে, ঠিক আছে।
আর কি করা যাবে? তা তুমি সারা রাত এরকম দোকান খুলে বসে থাকবে নাকি? কি আশ্চর্য! আলাপন লোকটা আবার উদাস চোখে বাইরের দিকে দেখল, তারপর কেমন ভাষা ভাষা স্বরে ওদের বলল, হ্যাঁ, আর কি করা যাবে? আমার আর অন্য উপায় নেই রে। যাকে শোন, রাস্তায় যদি কেউ ডাকে থামিস না যেন। একেবারে ওই ঠিক ঘোড়ার মতন সোজা হাঁটা দে, বুঝলি? যা, দেরি করিস না আর, যা যা। আলাপনের গলায় বেশ কড়া সুর। রবি আর কনক দাঁড়ালো না সেখানে। দুজনে একবার রাস্তার দিকে দেখে হাঁটা শুরু করলো। আমডাঙ্গা মফস্বল এলাকা বলে বাড়িঘর সব ছাড়া ছাড়া দূরে দূরে, মাঝে মাঠ আর একটু ঝোপঝাড় জঙ্গলে এলাকা। তবে হঠাৎ হঠাৎ গজিয়ে ওঠা রাস্তার ধারের মাচা গোছেরও কিছু আছে এদিক ওদিক। রবি আর কনক হাতের ফোনের আলো জ্বেলে হাঁটছিল। তাদের প্রায় 2.5 ঘন্টা ধরে হাঁটতে হবে। ওদের বাড়ি আমডাঙ্গার বামুনপাড়ায়। দিনের বেলায় এই এলাকা সবুজে ঝকঝক করলেও এখন এই কুয়াশায় জায়গাটাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো ভৌতিক সিনেমার সেট। এই কেসটা কি বলতো? আলাপনদার গায়ে অত গাদা এলো কোথা থেকে? আগের সপ্তাহতেও তো দেখলাম লোকটা দিব্যি ছিল। কি জানি ভাই, করে তো ওই লটারির ব্যবসা, মাথাটা গেছে মনে হয়। নইলে এত রাতে যেখানে স্টেশনে কুকুর পর্যন্ত নেই, কেউ অমন দোকান খুলে রাখতে যাবে কেন? তা ঠিক। আচ্ছা, ফ্যান স্ট্যান্ডে রাতুলকেও তো দেখলাম না। বেটা মাতালটা গেল কোথায়? দেখ, কোথাও গিয়ে মদ গিলে পড়ে আছে হয়তো। কনকের কথাটা শেষ হতে পারে না। দূর থেকে ভ্যানের প্যাডেলের অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দটা শুনতে পেল দুজনে। কনক আর রবি দাঁড়িয়ে হাতের আলোটা তুলে পেরিয়ে আসা পথের দিকে তাকিয়ে রইল। এই শব্দটা শুনলি? ভ্যান না রিক্সার আওয়াজ মনে হলো না? হ্যাঁ, কি হচ্ছে বলতো আজ? এত রাতে কোন পাগল ছাগল ভ্যান নিয়ে বেরিয়েছে এই কুয়াশার মধ্যে? ওদের কথা শেষ হবার অপেক্ষা ছিল। একটা লজ্জরে ভ্যান এসে থামলো ওদের থেকে হাত চারেক দূরে। ভ্যানের ওপর বসে আছে রাতুল, সেই মদখোর রাতুল। আপনাদের পেছন পেছনই হাঁটতেছিলাম। এত জোরে হাঁটেন আপনারা? আমাদের পিছনে মানে? তুমি কোথায় ছিলে? ভ্যান স্ট্যান্ডে তো তোমাকে দেখলাম না। আগে ওই ওই আলাপন বাবুর দোকানে বিড়ি কিনতে গেছিলাম। তিনি বললেন আপনারা এই রাতের বেলায় বিপদে পড়েছেন, তাই তো ভ্যানটা নিয়ে বার হয়ে পড়লাম। ও তাই বল, তা ভালোই করেছো। যাবে তো সেই বাবুন পাড়ায় নাকি? হ্যাঁ, যাবি বলি তো এলাম গো দাদারা। আসেন, উঠে পড়েন, চারিদিকে যে কাশ পড়েছে। আসেন আসেন। রাতুলের চোখ দুটো কথা বলার সময় কেমন যেন চকচক করে উঠল। তার কথাবার্তাও কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল রবি আর কনকের। তা ওরা দুজন গিয়ে উঠে পড়ল ভ্যানের ওপর। পুরনো কাঠের একটা ভ্যান, গদি টদির বালাই নেই। কাঠের পাটাতনের ওপরেই বসেছিল ওরা। রাতুল প্যাডেলে চাপ দিল। ভ্যানটা গড়িয়ে চলল সুরকি ঢালা পথ বেয়ে। ক্যাঁচর ক্যাঁচর শব্দ করে ভ্যানটা এগোচ্ছে। দুপাশে মরা গাছ, শীতের শুরু বলে পাতা ঝরেছে অনেক গাছের। মাথার উপর চাঁদের আলো ছড়িয়ে আছে। তা দাদারা, আজ এত রেতে কেন? তোমরা তো শনিবার সন্ধ্যের মধ্যে স্টেশনে চলে আসো। হ্যাঁ, ওই ট্রেনের তলায় একটা গরু এসে পড়েছিল তো, সেই জন্য আর কি। সন্ধ্যের বদলে এই এত রাতে এসে নামলাম। ও, তা ভালো, ভাগ্যিস তোমরা এসেছিলে, নইলে আজ আমার রাতের খোরাকটা কোথা থেকে পেতেম বলেন দেখি। কনক যেন চমকে ওঠে তার কথায়। রাতুলের গলায় কেমন একটা ভয়ানক সুর। গাটা শিরশিরিয়ে ওঠে তার। মানে কি যে বলছো, কিছুই তো বুঝতে পারছি না। কিসের খোলা? বুঝতে পারতেছেন না? বুঝতে পারবেন, দাঁড়ান আগে গলাটা ভিজিয়ে নি। এ কথা বলে রাতুল ভ্যানে প্যাডেল করতে করতেই একটা বোতল বের করলো তার লুঙ্গির গেঁজে থেকে। টকটকে লাল বোতলটার তরলটা। তারপর ঢক ঢক করে গলায় ঢালতে লাগলো সেই তরলটা। একটা আজব ধাতব গন্ধ নাকে এলো রবি আর কনকের। হ্যাঁ, এই মদ খাচ্ছ নাকি ভ্যান টানতে টানতে? আরে এই রাতুল, মদ খাচ্ছ? থামো,
থামো থামো বলছি। মুখ থেকে বোতলটা নামালো রাতুল। তার দু কষ বেয়ে লাল নামছে, গাঢ় লাল। মদ কি এত লাল হয়? আরে আরে আরে, এক্ষুনি তো ভ্যান ট্যান সমেত গিয়ে পড়বে পাশের মাঠে। চালাবে এমন ভ্যান চালাতে চালাতে কেউ মদ খায়? থামা বলছি, থামা। এই থামা তোর ভ্যান। রাতুল কোনো কথা বলল না। বোতলটা আবার লুঙ্গির গেঁজেতে পুড়ে ফেলল। তারপর কাটা কাটা স্বরে ওদের বলল, এটা মদ নয় গো দাদারা, এটা হলো সুধা। খেয়ে দেখবে না কি গো একটু তোমরা? না 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 না, রুকে করবো। আমাদের আমাদের নামিয়ে দাও। আমরা 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 হেঁটে হেঁটে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, থামা বলছি, থামা। আমরা তোর ভ্যানে যাব না, সালা মাতাল। থামা গাড়িটা, থামা ভ্যানটা, থামা। না, এই ভ্যান এখন আর থামবে না। তার থেকে চলুন আপনাদের একটা জিনিস দেখাই, মজা পাবেন। ভ্যানটা এমনিই স্বাভাবিকের থেকে জোরে চলছিল, এবার আরও দ্রুত হলো তার গতি। দুপাশের মাঠ আর গাছগুলো হু হু করে বেরিয়ে যেতে লাগলো। রবি আর কনক দু হাতে ভ্যানের কাঠের পাটাতন চেপে ধরে বসে রইল। কোথায় গিয়ে যে এই ভ্যানের গতি থামবে তা কে জানে। বেশ কিছুটা যাওয়ার পর ভ্যানটা হঠাৎ সুরকি ঢালা পথ ছেড়ে ঝপ করে নেমে পড়ল একটা ঝোপঝাড় ভরা মাঠের মধ্যে। রবি আর কনক প্রায় পড়েই যাচ্ছিল ভ্যান থেকে। একটা পচা ডোবার পাশ দিয়ে ভ্যানটা চলল আমডাঙার একমাত্র ইট ভাটার দিকে। ইট ভাটাটা বহুকাল আগে বন্ধ হয়ে গেলেও তার চিমনিটা এখনো আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। ভাটার সামনে এসে রাতুল ভ্যানটা থামালো। উন্মত্ত পাগলের মতো চোখ মুখের অবস্থা তখন তার। নামগো দাদা বাবুরা, খুব বেশি দূরে নয়, ওই সামনে অবধি যেতে হবে তোমাদের। তারপর তোমাদের বাড়ি আমি তোমাদের ছেড়ে দিয়ে আসবো। আর চলো চলো বলছি। রাতুলের গলার স্বরে এমন কিছু ছিল, রবি আর কনক ভয়ে ভয়ে ভ্যান থেকে নেমে গেল। এরপর তিনজন চলল ভাঙা ইট ভাটার দিকে। মাটির বিশাল বিশাল স্তূপ চারিদিকে ভাটাটার। একটা দুটো মজুরের বাড়ি ভেঙে পড়ে আছে ভাটার এদিক ওদিক। কারোর হাতে তাদের আলো নেই, চাঁদের আলোয় ভরসা। হাঁটতে হাঁটতে ইট ভাটার সামনে এসে থমকে গেল রাতুল। তার লম্বা ছায়াটা দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা কালো দরজা, অন্য জগতের দরজা। দেখো, ওই ওই ভাটার মতো মুখটা খুব ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ? রবি আর কনক ভালো করে দেখল। কিছু বুঝতে না পেরে রবি তার হাতের ফোনটা তুলে আলোটা জেলে ধরল। আলোটা ভাঙা ভাটার মুখে পড়তেই ওরা দেখল একটা দেহ, মাথাহীন একটা দেহ ভাট্টার মুখে কয়লা মেখে পড়ে আছে। আর তার চারপাশে বেশ কয়েকটা মদের বোতলও পড়ে আছে, সবকটায় একটু আধটু লাল তরল ভরা। রাতুল এমন সময় আবার লুঙ্গির গেঁজে থেকে বোতলটা বের করে এক ঠক তরল গলায় ঢেলে দিল। এবার রবি আর কনক বুঝল রাতুল এতক্ষণ ধরে মদের বোতলে করে যা খাচ্ছে তা হলো রক্ত। কনক, কনক পালা পালা। রবির চিৎকারে কনকের সম্বিত ফিরল। ওরা দুজন পিছন ফিরে দৌড়তে শুরু করলো। চারিদিকে ভাঙা ইটের স্তূপ, তার মাঝখান দিয়ে দুজনে দৌড়ে চলেছে। রবির হাতের আলোটা অনেকক্ষণ নিভে গেছে। কনক দৌড়তে দৌড়তে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল, কারণ ততক্ষণে একটা কিছুর ছুটে আসার শব্দ শুরু হয়েছে। ওরা দেখল রাতুল ভ্যান আলা চার হাত পায়ে ঠিক একটা পিশাচের মতো দৌড়ে আসছে। তার দু চোখে তীব্র কালো আলোর ছটা, মুখে ঠিক যেন বুনো কুকুরের মতো দাঁতের শাড়ি। দুজনে প্রাণপণে দৌড়তে দৌড়তে বেরিয়ে এলো ইটভাটা থেকে। ওরা অবাক হয়ে দেখল রাতুলের ভ্যানটা যেখানে ছিল সে জায়গাটা এখন খালি। ওরা না থেমে দৌড়ে চলল একভাবে। পচা ডোবাটার পাশ দিয়ে দৌড়তে দৌড়তে প্রায় অনেকটাই চলে এসেছিল ওরা। হঠাৎ কনক পায়ে হোঁচট খেয়ে ঝপাত করে পড়ল মাঠের ওপর। আরে আরে শুয়ে গড়াগড়ি খাচ্ছিস কেন? ওঠ 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 ওঠ, পালাতে হবে, নইলে 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 ওই ওই মদখোর ভূতটা আমাদের ছিঁড়ে খাবে। কনক কোনো রকমে উঠতে গিয়ে আবার একটা দৃশ্য দেখে একেবারে আঁতকে উঠল। ও ও ও, রবি, ওই দেখ, ওই যে ডোবার
কাদার দিকে দেখ দেখ। রবি এ কথায় পচা ডোবার কাদার দিকে দেখল। কাদার মধ্যে একটা ভ্যানের চাকা কিছুটা উঠে আছে, আর কাদার ওপর একটুখানি জেগে আছে দুটো পা। পচে গলে পড়ছে পা দুটো। একটা পায়ের আঙুলে ঝুলে আছে নীল একটা চপ্পল। চপ্পলটা দেখে ওরা বুঝল পা দুটো রাতুলের। এমন সময় একটা হাওয়ার ঝাপটার মধ্যে এসে হাজির হলো রাতুল। সারা দেহে তার পচন ধরেছে। তাকে দেখে প্রাণ পাখি প্রায় উড়ে যাওয়ার মতো হলো ওদের দুজনের। কি দেখতে পেয়েছিস তবে? আগের মঙ্গলবার মদ খেয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভ্যানের ব্রেক ফেল করলো আর মদের ঘরে সোজা গিয়ে পড়লাম ওই কাদার মধ্যে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও, এই কে আছো, বাঁচাও। না না, তোদের ছাড়লে চলবে না। মরার পর আমার মদের নেশা ছুটি গেলেও নতুন নেশা ধরেছে আমার। রক্তের নেশা, রক্তের নেশা। কাল একটা শিকার করেছিলাম, আজ তোদের শিকার করব। রাতুল কথাটা বলে বিশাল একটা হাঁ করে ঝাঁপ দিয়ে এলো ওদের দিকে। হঠাৎ একটা মোটা গাছের ডালের এক ঘা এসে পড়লো রাতুলের ঠিক মাথায়। প্রেতখানা ছিটকে গিয়ে পড়লো ডোবার একদিকে। রবি আর কনক অবাক হয়ে দেখল হাতে একটা মোটা গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে আলাপন। আলাপনকে হঠাৎ ওখানে ওভাবে দেখে রাতুলও খুব অবাক হয়েছে। সে দাঁত মুখ খিচিয়ে উঠে দাঁড়ালো। আমার পিছনে দাঁড়া, আমি থাকতে এই শয়তানের ব্যাটা তোদের তোদের কিচ্ছু করতে পারবে না। আমার পিছনে আয়। তবে রে, তোকে আবার শিক্ষা দিতে হবে দেখছি। আবার বুনো কুকুরের মতো দাঁত বের করে রাতুল লাফ দিয়ে এলো ওদের দিকে। আলাপন সাথে সাথে তার হাতের গাছের ডাল দিয়ে আবার এক ঘা বসিয়ে দিল রাতুলের গায়ে। সে আবার ছিটকে গিয়ে পড়ল। আরে মুখুর মতন দাঁড়িয়ে থাকিস না, আগুন টাগুন থাকলে ছুঁড়ে মার। রক্ত খেয়ে খেয়ে এই শয়তানটার জোর খুব বেড়ে উঠেছে। আলাপনের কথায় কনকের টনক নড়ল। পকেট থেকে লাইটারটা বের করে সে জেলে ছুঁড়ে দিল। লাইটারটা ঝপ করে গিয়ে পড়ল দাঁত নখ বের করে আবার লাফানোর তোড়জোড় করতে থাকা রাতুলের গায়ে। প্রবল একটা চিৎকার ভেসে এলো এবার তার মুখ দিয়ে। পচা গলা দেহে আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে। আগুনেরও লকলকে শিখা গিলে ফেলল রাতুলকে। পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে গেল রাতুলের ভয়ানক প্রেত মূর্তিটা। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনটা ছোট হয়ে চলতে লাগলো তার দাঁড়িয়ে থাকা জায়গাটায়। রবি আর কনক এবার আরও একটা দৃশ্য দেখে ভয়ে একেবারে কাঠ হয়ে গেল। আলাপনের দেহটাও আগুনের ছটায় ধীরে ধীরে যেন আবছার স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর যন্ত্রণায় তার মুখটা বেঁকে যাচ্ছে। আলাপন্দা, আলাপন্দা, কি এ কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? আলাপন্দা, ও আলাপন্দা, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? কাল তোদের মতন আমি ওই রাতুলের ভ্যানে উঠেছিলাম। ও একটা যে কবে মুড়ে ভূত হয়েছে তা কি আর আমি জানতাম। আমার মাথা ছিঁড়ে আমার সব রক্ত খেয়ে আবার আজ শিকারে বেরিয়েছিল। তাই তো আমি তোদের সাবধান করেছিলাম রে, আমার কথা শুনলে এই বিপদে পড়তিস না। যাকে শোন, আমার দেহটা ইট ভাটা থেকে উদ্ধার করে সরকারের ব্যবস্থা করিস, বুঝলি? ওখানেই ছাইয়ের গাদায় আমার মাথাটাও পেয়ে যাবি। আজ তবে চলে গে, চলে। শেষ কথাটা বলতে বলতে আলাপন বাতাসে মিশে গেল। ফাঁকা মাঠে কুয়াশার মধ্যে ওরা দুজন দাঁড়িয়ে থাকলো শুধুমাত্র। পরদিন সকাল হতেই রবি আর কনক আবার অনেক লোকজন নিয়ে গেছিল সেই ইটভাটায়। শুধু আলাপন নয়, রাতুলেরও পচা দেহটা উদ্ধার করে
ওই ডোবার ধারেই সৎকারের কাজ সেরেছিল আমডাঙ্গার লোকজন। সবাই মনে মনে শুধু প্রার্থনা করেছিল এই ভয়ানক আতঙ্কের শুরু আর শেষ যেন এই আগুনের মধ্যেই হয়ে যায়। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে ওর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।